গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস। আজকে চতুর্থ পর্ব। এসে ওরা বাড়িতে ঢুকল না, কারণ রেচেনের সন্দেহ ওদের ঘরে ঢুকেছে ইসমাইল। তাই একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিল দুজনে। সত্যি সত্যি কিছুক্ষণ পর বের হলো ইসমাইল। রেচেলকে নুই বলল, আপনার বাবার কানে বিষ ঢালতে এসেছিল ইসমাইল, সাবধান। বাস্তবেও তাই দেখা গেল। বারান্দায় চিন্তিত বিচলিত মুখে পায়াচারি করছে মিস্টার ডাব। তার সামনে পৌঁছে রেচেল জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? মিস্টার স্মিথকে তুমি কিছু বলেছ? এখানে একটু বলে রাখি, ইসমাইল মিস্টার ডাবের সামনে বলেছিল যে ধরে নিন আমার নাম স্মিথ। তাই মিস্টার ডাবের কাছে ইসমাইলের চেয়ে স্মিথ নামটাই অনেক স্বাভাবিক বলে মনে হয়েছে। তাই এ নামেই ইসমাইলকে ডাকে সে। মিস্টার ডাব বলল, মিস্টার স্মিথ এসেছিল, বলল নুনা নাকি তাকে নিয়ে খুব খারাপ খারাপ ভবিষ্যৎবাণী করেছে, আর তুমিও নাকি তার সাথে খুব খারাপ আচরণ করেছ। শুনতে চাইলে পুরো ঘটনা বলতে পারি বাবা। ইসমাইল বা স্মিথ যাই বলো, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, বলেছে আমাকে বিয়ে করতে চায়। ভদ্র ভাষায় আমি তাকে মানা করে দিয়েছি। তখন সেই আমার সাথে খুব খারাপ আচরণ করেছে, হুমকি ধামকি দিয়েছে, আর এখানে এসে উল্টো আমার নামেই বিচার দিয়ে গেছে। লোকটার কথাতে আমি আঁচ করেছি, তবে তার অভিযোগ ছিল যে তুমি তার সাথে খারাপ আচরণ করেছ। যদিও অতীত ঝেড়ে ফেলে নতুন মানুষ হওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে তার, কিন্তু তবুও আমি চাই না ওকে তুমি বিয়ে করো। আসলে আমি বলতে চাইছি, একজন সৎ লোককে ফিরিয়ে দিতে হলেও সৎভাবে কথা বলা উচিত। এতক্ষণ নীরবে তার কথা শুনছিল রেচেল, কিন্তু সৎ লোক শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। রীতিমতো আশ্চর্য হয়ে বলল, সৎ লোক? বাবা, তুমি কি অন্ধ না কালা, নাকি এতই ভালো যে অন্যের খারাপ দিকটা মোটেও দেখতে পাও না? তুমি কি জানো তোমার ওই সৎ লোক নুইয়ের পরিবারের সবাইকে খুন করিয়েছে? কেন করিয়েছে জানো? যেন জুলু রাজার গুড লিস্টে থাকে সে। ঘুরে নুইকে জিজ্ঞেস করল মিস্টার ডাব, সত্যি কি এমনটি ঘটেছে নোনা? নরম স্বরে নুই বলল, সত্যি। আগে যদিও আপনাকে এ ব্যাপারে কিছুই বলিনি, তবে আপনি চাইলে পুরো ঘটনা আপনাকে শোনাতে পারি। রেচেল সাথে যোগ করল, তুমি কি জানো বাবা, লোকটা কখনো তোমাকে তার ক্রালে যেতে বলে না কেন? কারণ তোমার সৎ লোক ওখানে তার এক খালি কাফরি স্ত্রী আর তাদের ছেলে মেয়েকে নিয়ে বাস করে, তাই তোমাকে ডাকে না। আমার বিশ্বাস হচ্ছে না রেচেল, উপরন্তু তুমি কেবলই নেটিভ স্ক্যান্ডালের কথা বলছো। আমার কথা বিশ্বাস বা অবিশ্বাসের কি দরকার? নিজেই যাচাই করো। একজন গাইড সাথে নিয়ে আগামীকাল ভোরে সূর্য ওঠার 2 ঘন্টা আগে ইসমাইলের বাড়ির দিকে রওনা হয়ে যাও। নিজের চোখে দেখে এসো কোনটা সত্য আর কোনটা মিথ্যা, বলল রেচেল। তাই যাব। উত্তেজিত হয়ে উঠেছে মিস্টার ডাব, কারণ এই বহুগামিতা নিয়ে নেটালের বাসিন্দাদের সাথে তার তিক্ত ঝগড়া শুরু হয়েছিল। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না রেচেল। তবে কথা দিচ্ছি, তোমার কথা যদি ঠিক হয়ে থাকে তাহলে ওই লোক আর কোনোদিন আমার বাড়িতে পা ফেলতে পারবে না। বাঁচলাম তাহলে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল রেচেল। তবে বাবা খুব সাবধানে থেকো, কারণ এ ধরনের লোক নিজের গোপনীয়তা ফাঁস হওয়া পছন্দ করে না, বলে মায়ের কাছে চলে গেল আজকের ঘটনা জানাতে। সব শুনে মিস্টার ডাবকে ইসমাইলের ক্রালে যেতে নিষেধ করল মিসেস ডাব। কিন্তু কে শুনে কার কথা? প্যাস্টরের কথা একটাই, নেটিভদের অভিযোগ শুনে কারো সম্বন্ধে ভালো মন্দ বিচার করা যাবে না। আর সে যদি আসলেই ওসব খারাপ কাজ করে থাকে, তাহলে প্যাস্টর হিসেবে তার দায়িত্ব লোকটাকে সঠিক পথের হদিশ দেয়া। সুতরাং তর্ক করা থামিয়ে দিল মিসেস ডাব। পরদিন সকালে সূর্য ওঠার 2 ঘন্টা আগে দুজন গাইড নিয়ে সত্যি সত্যি রওনা হয়ে গেল রেচেলের বাবা। সমতলের উপর দিয়ে 12 মাইল পথ গেল ওরা। ভোর নাগাদ যখন সূর্য উঠি উঠি করছে,
তখন ওরা পৌঁছে গেল 2 পাহাড়ের মাঝের একটা জায়গায়। গাইডেরা মিস্টার ডাবকে জানালো এরপরেই একটা লোকালয় আছে, সেটাই মাফুটি টাউন। জায়গাটা পার হয়ে সামনে বিশাল একটা বেসিনের মতো জায়গা দেখা গেল। ওটার কেন্দ্রে আছে বেশ খানিকটা উঁচু জমি। ওখানে দাঁড়িয়ে আছে পাথুরে দেয়াল দিয়ে ঘেরা ছোটখাটো একটা জনবসতি। সেটাকে গ্রামও বলা চলে। ওটাই কাফরিদের ভাষায় টাউন। ওই ঘেরের ভেতর আছে আরও উঁচু পাথুরে দেয়াল দিয়ে ঘেরা গবাদি পশুর বিশাল এক খোয়ার। সেটা গরু ছাগলে ভরা। এমন জায়গায় বসতি করার উদ্দেশ্য স্পষ্ট। ওই পাথুরে দেয়ালের আড়াল থেকে খুব সহজেই আত্মরক্ষা করা সম্ভব। যা হোক, ওরা এগোতে এগোতে চোখে পড়ল ভোরেই কাজে যাচ্ছে 4-5 জন সুদর্শন নেটিভ মহিলা। তাদের একজনের সাথে একটা বাচ্চা ছেলেও আছে। মিস্টার ডাবকে দেখেই ভয় পেয়ে গেল ওরা। দূর থেকে ওদের অভয় দিল মিস্টার ডাব। কাছে এসে জিজ্ঞেস করল ওরা কারা। জবাবে বাচ্চা কোলে মহিলাটি বলল, আমরা ইবু বেসির 4 স্ত্রী। ইবু বেসি মানে উমলুঙ্গ, সাদা মানুষ বা শ্বেতাঙ্গ ইসমাইলের কথা বলছো? হ্যাঁ, আর কার কথা বলবো? আমি তার বড় বউ, এই বাচ্চাটা তার সন্তান। আর একটু আলো হলে দেখতে পেতেন বাচ্চাটা দেখতে প্রায় শ্বেতাঙ্গের মতোই, গর্বিত স্বরে বলল মহিলাটি। কি বলবে বুঝতে পারছে না মিস্টার ডাব, তাই নীরবেই ঘোড়ার পিঠে বসে রইল। মহিলাগুলো মিলি ক্ষেতের দিকে রওনা হলো, কিন্তু কয়েক কদম এগিয়ে থেমে গিয়ে নিজেদের মধ্যে কি যেন ফিসফাস করল তারা। তারপর সেই মহিলাটি আবারও ফিরে এলো, বলল, একটা প্রশ্ন করতে চাই শিক্ষক। স্পষ্টতই মিস্টার ডাবের পরিচয় ওরা জানে। এই কথা কি সত্যি যে আমরা আরেকটা নতুন বোন পেতে যাচ্ছি? পেস্টর কি উত্তর দেয় তা শোনার জন্য বাকিরা ওই মহিলার পিছে চটলা বেঁধে দাঁড়িয়ে আছে। নতুন বোন মানে কি বলতে চাইছ? মানে শিক্ষক, আমরা শুনেছি আপনার মেয়ে জুলাকে বিয়ে করতে যাচ্ছে ইবু বেসি। তাই আমরা ভাবলাম আপনি বোধহয় পণ হিসেবে কত গরু নেবেন সেটা ঠিক করতে এসেছেন। যেমনটা শুনেছি, জুলা যদি সত্যি তেমন সুন্দরী হয় তাহলে বোধহয় গরুর পুরো পালই চাইবেন আপনি। ঘটনা এবার সহ্যের সীমানা ছাড়িয়ে গেল, এমনকি দারুণ সহিষ্ণু মিস্টার ডাবের পক্ষেও। সে বলল, বিধর্মী বেহায়া মেয়ে, সাহস কত তোমার আমার সাথে এভাবে কথা বলো? সাদা লোকটা কোথায়? 2 কদম এগিয়ে এলো মহিলাটি, ঘৃণা মিশ্রিত রাগের সাথে বলল, খারাপ নামে আমাদের ডাকছেন কেন শিক্ষক? আমরা সবাই একজনের স্ত্রী, সম্মানিত নারী। আপনারও তো স্ত্রী আছে। অবশ্য ইবু বেসি বলেছে একজনই মাত্র স্ত্রী আপনার, কিন্তু তাকে কি আপনি উপযুক্ত সম্মান দেন না? আর ইবু বেসিকে খুঁজছেন তো সে ওই বড় ঘরে আমাদের সবচেয়ে ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে আছে। গত মাসে ওকে বিয়ে করেছি ইবু বেসি। আমাদের স্বামীর জমি চাষ করতে যাচ্ছি আমরা। যেতে যেতে আপনাকে শুভ দিন জানিয়ে যাচ্ছি, আর আশা করি আপনার মেয়ে ইনকু সাজানার জীবটা আপনার মতো এত রুক্ষ নয়। রুক্ষ হলে নতুন বোন হিসাবে তাকে আমরা ভালোবাসবো কি করে? বলে নিজের কম্বলটা ভাঁজ করে দেমাগি ভাব দেখিয়ে বোনদের নিয়ে রওনা হয়ে গেল সে। জীবনে প্রথমবারের মতো ভয়াবহ রেগে গেছে মিস্টার ডাব। রাগের চোটে হাতের জলহস্তির চামড়ার চাবুক দিয়ে কষে আঘাত করল ঘোড়ার গায়ে। যন্ত্রণায় হেঁসা করে উঠে বড় ঘরের দিকে তীরের মতো ছুট লাগালো ঘোড়াটা। ওদিকে ঘোড়াটার যন্ত্রণাকাতর ডাক ইসমাইলের কানেও গেছে। তাই মৌমাছির ডাক আকৃতির ক্রালের ততোধিক ছোট দরজা দিয়ে নেটিভদের মতোই হাঁটু আর হাতের উপর ভর দিয়ে বেরিয়ে এলো ইসমাইল। পেছন পেছন বের হলো ওর নতুন তরুণী বউ। বাইরে এসে বড় করে হাই তুলল মেয়েটা। মাত্রই ঘুম ভেঙেছে ওর। তবে পেস্টরের দৃষ্টি কাড়ল মূলত ইসমাইল। ওর গায়ের রংটাই কেবল সাদা, কিন্তু বাকি সব কালোদের মতোই। কোমরে ঝুলছে স্থানীয় কায়দায় বানানো এবং পরিহিত মোচা, আর কাঁধের উপর দিয়ে পিঠে ফেলা আছে পশমি ক্যারোস। হামাগুড়ি দিয়ে উঠে সোজা হয়ে তাকানোর পর ইসমাইল দেখতে পেল তার অতিথিকে। সাথে সাথেই চুয়াল ঝুলে পড়ল তার। নিচু কণ্ঠে গাল বকল ইসমাইল। তারপর গিয়ে দাঁড়ালো মিস্টার ডাবের সামনে, নীরবে। মিস্টার ডাবেরও মুখ বন্ধ। সত্যি বলতে রাগের চোটে কথা বলতে পারছে না সে।
হ্যাঁ, কেমন আছেন স্যার? শেষ পর্যন্ত নিজেকে ফিরে পেয়েছে ইসমাইল। বলে চলেছে, খুব ভোরে চলে এসেছেন তো, তাই খানিকটা অপ্রস্তুত হয়ে গেছি। আপনি আসবেন জানলে। এ পর্যন্ত বলেই ইসমাইলের খেয়াল হলো যে তার নতুন বউ তারই কাঁধের উপর ভর দিয়ে পেস্টরকে দেখছে। ক্যারস টানাটানি করতে করতে পিছন দিকে কষে একটা লাথি হাঁকালো সে। জুলু ভাষায় ধমক দিয়ে বলল ভেতরে যেতে। তারপর নিজের পোশাক নিয়ে তাড়াহুড়ো করে সাফাই দিল। এই পোশাকের সাথে আপনি নিশ্চয়ই খুব একটা পরিচিত নন। আসলে হয়েছে কি, এগুলো হচ্ছে কাফরিদের পোশাক। এদের সাথে সম্প্রীতি বজায় রাখতে এসব পরে থাকি। বাদ দিন ওসব, ঘরে আসবেন না? আপনাকে টাইওয়ালা কালোদের মধ্যে প্রচলিত বিয়ার দিতে বলছি। না মানে হামাসি মাঠা দিতে বলছি। আর নাস্তার জন্য এক্ষুনি একটা বাছুর জবাই করতে বলছি। আর শুনতে পারল না মিস্টার ডাব। বলল, ইসমাইল, স্মিথ বা ইবোবিসি যাই হন, আপনার ভৃত্যদের সম্পর্কে আমার কাছে মিথ্যা বলার দরকার নেই। আমার মেয়ে আর নোনা ও বলেছিল, কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখছি ওরা ঠিকই বলেছে। আপনি কালো মনের মানুষ। গতকালে আমার বাড়িতে গেছেন আপনি, আমার মেয়েকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। আর আজ নিজের চোখে এসব কি দেখছি আমি? ছি, নিজের জাতের উপরে ঘৃণা জন্মে গেছে আমার। খুব ভালো করে শুনে রাখুন, যদি কখনো ভুলেও আমার বাড়ি রামাতে পা রাখেন, আমার স্ত্রী বা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করেন, তো বলে রাখছি, কাফরিরা চাপ খেয়ে আপনাকে এলাকা ছাড়া করবে। হাতের জাম্বক জলহস্তের চামড়া চাবুক ঝাঁকাতে ঝাঁকাতে বলছে মিস্টার ডাব। যদিও এটা আমারই দায়িত্ব, কিন্তু আমি বয়স্ক হয়ে গেছি, তাই ওদের দিয়ে এটা করাবো। প্রথমে ইসমাইল একটু কুঁকড়ে গিয়েছিল, কিন্তু প্যাস্টরের হুমকি শুনে স্বরূপে আত্মপ্রকাশ করল সে। বলল, এখান থেকে বেরিয়ে গেলে ভালো করবেন, বুড়ো ভাম কোথাকার। আর নয়তো আপনাকে দিয়ে অন্য সুরে গান গাওয়াবো আমি। সিকাও এর চামড়ার চাবুক দিয়ে পিটিয়ে এমন হাল করব যে আপনার পরিবারও চিনবে না আপনি কে। আরেকটা ব্যাপার, আপনার মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, বলেছিও যে ওকে পেলে অতীত ঝেড়ে ফেলে দেব আমি, ছেড়ে দেব এই কালো বস্তাগুলোকেও। ওই হবে আমার একমাত্র স্ত্রী। আর চামড়া আমার সাদা হোক আর কালো, রক্ত মাংস তো একই, সবই লাল। এমনকি আপনাকে একই কথা অনেকবার বলতে শুনেছি। তাহলে আর আপনার মেয়ের অভিযোগ থাকছে কি? শুধু এদের মাঝে নিজের জায়গা করে নেবে রেচেল। তারপর একবার হাঁচি দিয়ে বলল, ওদের সাথে মিলি খেতে গিয়ে কাজও করবে ওদের মতো। ইসমাইলের বক্তব্য শুনে প্রচণ্ড রাগে যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলেছে মিস্টার ডাব। কারণ প্রথমত একজন ইংলিশ ভদ্রলোক সে, দ্বিতীয়ত একজন ধর্মপ্রচারক, তৃতীয় এবং প্রধানত নিজের মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসে সে। ওই মেয়ের সম্বন্ধে এমন সব কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না মিস্টার ডাব। হাতের জাম্বক দিয়ে ইসমাইলের মুখে আঘাত করে বসল সে। এতটাই জুড়ে মেরেছে যে মুখ কেটে রক্ত বেরিয়ে গেছে। সাথে সাথে সংবিত ফিরল প্যাস্টরের, বুঝল নির্ঘাত নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করে ফেলেছে। সেই অপেক্ষায় রইল সে। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটল না, কারণ দুনিয়ার আর সব হিংস্র মানুষের যা স্বভাব, ইসমাইলেরও তাই। হিংস্র কিন্তু ভীরু কাপুরুষ সে, এবং এই ব্যাপারটা রেচেলের অনেক আগেই বুঝে গিয়েছে। যাই হোক, সামলে উঠে প্রচণ্ড রাগে লাফিয়ে উঠতে যাচ্ছিল ইসমাইল, কিন্তু যখন দেখল মিস্টার ডাবের সাথে দুই গাইড তাদের হাতে এসেগাই প্রস্তুত করে রেখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করল সে, নয়তো ওগুলো নির্ঘাত তার বুকে ঢুকবে। দাড়ি থেকে রক্ত মুছে ইসমাইল বলল, আজ আমাকে আপনার শত্রু বানিয়ে দিলেন। এতদিন আপনার মেয়ের খাতিরে আপনাদের রক্ষা করেছি, কিন্তু আর না। যখন পরিণতি আসবে এই কথাটা মনে রাখবেন। যখন ঈশ্বরের হুকুম হবে তখনই আমার সব শেষ হবে, তোমার বা অন্য কারো ইচ্ছায় নয়। তবে তোমাকে আঘাত করে পাপ করেছি আমি, সেজন্য আমি দুঃখিত। তুমিও কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে আশা করি। বলে ঘোড়ার মুখ ঘুরিয়ে ইসমাইলের ক্রাল মাফুটি ছেড়ে বেরিয়ে এলো মিস্টার ডাব। বাড়ি ফিরে এসে রেচেলের সাথে কথা বলল মিস্টার ডাব।
তবে ঘটনার সবিস্তার বর্ণনা না দিয়ে কেবল বলল যে রেচেল যা জেনেছে ঠিকই জেনেছে। ইসমাইলকে বলে এসেছে যে সে যেন ভুলেও আর কখনো এ বাড়ির দরজা অতিক্রম না করে। এর বেশি কিছু আর বলল না। তবে ঘটনা জানতে কারো বাকি রইল না, কারণ 2 কাফরি গাইডের কাছে জিজ্ঞেস করে ঘটনা জেনে নিয়েছে নুই। ওদিকে মিসেস ডাবের কাছে ঘটনার সবিস্তার বর্ণনা দিয়েছে মিস্টার ডাব। শুনে খুবই আপসেট হয়েছে সে। বলল যে কোনো না কোনোভাবে এই ঘটনার প্রতিশোধ ইসমাইল নেবেই। স্বামীকে অনুরোধ করল যে রেচেলকে এইভাবে বিপদের মুখে পড়তে দেয়া ঠিক হবে না। জবাবে মিস্টার ডাব বলল, তুমি না বলো যে রেচেলের কোনো ক্ষতি হবে না? আমিও সেটাই বিশ্বাস করি। হ্যাঁ বলি, কিন্তু তারপরও কথা থেকে যায়। ওকে এখানে রাখা আমাদের উচিত মনে হচ্ছে না, বলল রেচেলের মা। নিঃস্বার্থ মহিলাটি বলল না যে নিজের স্ত্রীর নিরাপত্তার কথাও মিস্টার ডাবের মনে রাখা উচিত। কিন্তু এখন কিভাবে চলে যাই? আমার এতদিনের পরিশ্রমের ফসল মাত্রই ফলতে শুরু করেছে। এখন চলে গেলে ওই লোকগুলো সবাই আবার বর্বর জীবনে ফিরে যাবে। ইসমাইল বা অন্য কেউ আমার শরীরের কি ক্ষতি করতে পারবে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কিন্তু এখন এখান থেকে চলে গেলে ঈশ্বরের সামনে যেদিন দাঁড়াবো সেদিন এই কাপুরুষতার কি জবাব দেব আমি? চাইলে রেচেলকে নিয়ে ফিরে যেতে পারো তুমি, কিন্তু কাজ শেষ করার জন্য আমাকে এখানে থাকতেই হবে। মিসেস ডাব আগেও স্বামীকে ছেড়ে যায়নি, এখনও গেল না। আর রেচেলকে যখন জিজ্ঞেস করা হলো, ও বলল কোথায় আছে তাতে ওর কিছু যায় আসে না, কারণ কাউকে ভয় করে না ও। তবে মা যেখানে যাবে সেখানে ও যাবে, কিন্তু আফ্রিকার বাইরে যাবে না। এ দেশের মাটিতে হেসে খেলে বড় হয়েছে ও, আফ্রিকাই ওর দেশ। তবে যে কথাটা রেচেল উজ্জ্ব করে রাখল সেটা মিসেস ডাব ছাড়া আর কেউ ধরতে পারল না। তা হচ্ছে রিচার্ডের জন্য এখনও অপেক্ষা করছে রেচেল, এবং ওকে এই আফ্রিকা ছাড়া আর কোথাও খুঁজে পাবে না সে। দিন গড়িয়ে সপ্তাহ এলো, সপ্তাহ গড়িয়ে মাস, এভাবে একে একে কেটে গেল 8টি মাস। ইসমাইলের কোনো খবর এলো না। তবে কাফরিদের কাছ থেকে উড়ো খবর পাওয়া গেল যে ব্যবসার কাজে উত্তর দিকে গেছে ইসমাইল। বছরখানেক লাগবে তার ফিরে আসতে। খবর শুনে সবাই খুব খুশি, অসন্তুষ্ট কেবল নুই। তবে কাউকে কিছু বলল না ও। সবাই ধারণা করল লোকটা হয়তো মারা গেছে। সুখে শান্তিতে কাটতে থাকলো রামায়ের বাসিন্দাদের দিন। তবে নুই ছাড়া আর কেউ সন্দেহ করল না যে এটা আসলে ঝড়ের আগের থমথমে নীরবতা। হঠাৎ একদিন দিনগানের বার্তা নিয়ে হাজির হলো জুলুদূত। আগের বারের মতো এবারও ওরা রাজার উপহার হিসেবে নিয়ে এসেছে সাদা গরুর পাল। আগের বারের মতোই রাতে ওদের সাথে কথা বলল রেচেল, কারণ অন্য কারো উপস্থিতিতে রেচেলের সাথে কথা বলবে না তারা। আগের মতোই আবদার নিয়ে এসেছে যে একটা জরুরি পরিস্থিতির উদ্ভব হয়েছে। রাজা ও তার মন্ত্রণাদাতারা ইনকু সাজানোর পরামর্শ চায়। রেচেল জানতে চাইল কি সেই গুরুতর ব্যাপার। দূতেরা তা বলতে পারল না, অথবা না জানার ভাব করে বলল বিষয়টি তাদের সামনে খোলাসা করা হয়নি। রেচেল তখন বলল যে রাজা যদি দূত মারফত সেই সমস্যাটি বলে পাঠায় তাহলে বিচার বিবেচনা করে একটা মত দিতে পারবে ও, কিন্তু রাজার কালে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। জুলুদের পক্ষ থেকে প্রশ্ন উঠল, কেন সম্ভব নয়, যেখানে পুরো দেশ তার নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে? জবাবে রেচেল বলল, আমার ঘরের লোকদের কাছে আমি এখনো ছোট। তারা এমনকি একদিনের জন্য আমাকে বাড়ির বাইরে যাবার অনুমতি দেবে না। জুলুদের মধ্যে বাবা মাকে সম্মান করা এবং তাদের প্রতি নিখাত আনুগত্য বজায় রাখার রীতি প্রচলিত। সেটা মনে করে কথাটা বলল রেচেল। ভাবল ওর অসুবিধাটা জুলুরা বুঝবে। কিন্তু তা কি করে হয়? কথা বলছে রাজার মুখ। তবে এই লোক মোপো নয়, অন্য একজন। সে বলল, ইনকু সাজানা ইজুলা কি করে একজন সাধারণ আকাশে উজার সাথে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে থাকতে পারে? স্বর্গ কি কখনো মেঘের হুকুমে চলে? মেঘে বরং স্বর্গের হুকুমে চলে। এবার রেচেল বলল, যদি সেই মেঘ থেকে স্বর্গের জন্ম হয় তবে মেঘের হুকুম মানতে বাধ্য স্বর্গ।
স্বর্গ থেকে মেঘ আসে লেডি, মেঘ থেকে কখনো স্বর্গ নয়, বলল সেই ইন্দুনাটি। পুরো একটা জাতির উপর ক্ষমতা পাওয়ার ব্যাপারটা রেচেলের কাছে প্রথমে ছিল একটা কৌতুকের মতো, আর ক্ষমতা জিনিসটার প্রতিও সবার মোহ আছে। রেচেলও এর ব্যতিক্রম নয়। কিন্তু যখন ও দেখল জুলোরা ভাবছে ওর ক্ষমতা এমনকি ওর বাবা মার অবাধ্য হবারও অধিকার দেয়, ব্যাপারটা আর কৌতুকের পর্যায়ে রইল না, গম্ভীর বিষয়ে পরিণত হল। তাই রেচেল এবার চাইল এসবের ইতি টানতে। বলল, কি বোঝাতে চাইছ রাজার দূত? আমার বাবা মার কাছে আমি এখনো ছোট, আর বলা বাহুল্য সন্তানের চেয়ে বাবা মা অবশ্যই বড়, এবং অভিভাবকদের মেনে চলাই সন্তানের কর্তব্য। ইনকু সাজানা, আপনি যদি বলেন মরে যাও, মরে যেতে আমরা বাধ্য, ঠিক তেমনি বাধ্য আপনার গল্প শুনতেও। তবে আসল সত্য তাতে ঢাকা থাকছে না। সত্যটা আমরাও শুনেছি, জেনেছি কিভাবে বজ্রবিদ্যুতের সাথে শিশুর আকৃতিতে মাটিতে নেমে এসেছেন আপনি, আর সাদা ওই পরিবারটি তাদের সন্তানকে কবরে শায়িত করে ফেরার সময় আপনাকে কুড়িয়ে পেরে তাদের সাথে নিয়ে এসেছে। অবাক হয়ে গেল রেচেল। বলল, এই গল্প আবার কোথা থেকে গজালো? আমাদের ওজাদেরকে এই দৃশ্য দেখানো হয়েছে লেডি। ওজাদের সামনে মিথ্যা দৃশ্য উন্মোচিত হয়েছে। আমিও 8-10টা মেয়ের মতোই সাধারণ, এই সাদা পরিবারের জন্ম হয়েছে আমার, আর আমাকে স্বর্গের আত্মা নামটি দেওয়া হয়েছে কাকতালীয়ভাবে, এবং কাকতালীয়ভাবেই সেটা মিলে গেছে তোমাদের জাতির স্বর্গীয় আত্মার সাথে। নম্রভাবেই দূত বলল, শুনলাম সাধারণভাবেই আপনার জন্ম, কাকতালীয়ভাবেই আপনি এই মহান নাম পেয়েছেন, কাকতালীয়ভাবেই আপনি আমাদের জাতির আত্মার মতো শ্বেতাঙ্গ ও তারই মতো সোনালি চুলের অধিকারিণী। আপনার বক্তব্য আমরা শুনেছি। রেচেল এরপর শুধু বলল, আমার বক্তব্যটুকু রাজার কানে পৌঁছে দিও। এরপরে রেচেলকে জুলুদের রাজকীয় সালাম বায়াতে দিয়ে বিদায় নিল লোকগুলো। ফিরে এসে সাফারে যোগ দিল রেচেল। সবাইকে জানালো জুলুদের সাথে কি কথোপকথন হয়েছে। রেচেল ব্যাপারটাকে বেশ গুরুত্ব দিলেও বিষয়টাকে একদমই পাত্তা দিল না মিস্টার ডাব। বলল কিভাবে ওর জন্ম হয়েছে। রেচেল হাসতে শুরু করল। তবে এক পর্যায়ে মিস্টার ডাবকে দেখা গেল বেশ ইতস্তত করছে সে, যদিও সেটা কেউ খেয়াল করল না। তারপর জুলুদের কুসংস্কার নিয়ে কথা বলতে লাগলো সে। এ কথাও সে বলল যে পুরো আফ্রিকাই স্রেফ একটা আজগুবি কাহিনী, এবং খানিকটা রাজনৈতিক ব্যাপারও বটে। ওকে সাথে রাখতে পারলে রাজা বা জুলুদের বিশেষ কিছু লোক হয়তো বিরাট কোনো ফায়দা অর্জন করতে পারবে। সেই জন্যই ওকে জুলুল্যান্ডে নিয়ে যেতে চাইছে ওরা। ঠিক সেই মুহূর্তে দেখা গেল কেমন যেন অস্বস্তি বোধ করছে রেচেলের মা। বলল যে খুব কঠিন আর ক্রূর একটা শক্তি নিয়ে অবিবেচকের মতো খেলছে ওরা। 1000 লোকের প্রাণ একটা সামান্য মেয়ের হাতে সঁপে দেয়া মোটেই কোনো সাধারণ ব্যাপার নয়। তারপর বলল, হয়তো আমাদের নিজেদের প্রাণও ওই হাতেই রয়েছে, হয়তো। প্রসঙ্গ পরিবর্তন করতে রেচেল জিজ্ঞেস করল, নুইকে কেউ দেখেছে কিনা? জবাবে মিস্টার ডাব বলল, 2 ঘন্টা আগে নুইকে ঝর্ণার দিকে যেতে দেখেছে সে। হয়তো প্রতিদিনকার মতো ফুল তুলতে যাচ্ছিল ও। সেই সাথে বলল, নুই মেয়েটা খুবই উদ্ভুত। খ্রিস্টান ধর্মের শিক্ষা সে অনায়াসে মেনে নিয়েছে, কিন্তু আজও ব্যাপটাইজ হতে সম্মতি হয়নি। হঠাৎ রেচেল খেয়াল করল কেমন যেন হয়ে গেছে ওর মায়ের মুখটা। দেখতে দেখতে খাবার টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে গেল সে। কিন্তু লাফিয়ে উঠে রেচেল তার কাছে যেতে যেতেই আবার চেতনা ফিরে পেল। তবে ভীষণ ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। ছুটে গিয়ে মাকে ধরে রেচেল জিজ্ঞেস করল, কি হয়েছে মা? ভয়াবহ একটা দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল। দেখলাম একটা এলাকায় রক্তে একদম লাল হয়ে আছে, আগুন লেগেছে চারদিকে, আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে সব কিছু। দৃশ্যটা খুব তাড়াতাড়ি মুছে গেল। বাদ দাও, ওসব কিছু না, বলল রেচেলের মা। নিজেকে একটু ফিরে পেয়ে বিছানায় চলে গেল মিসেস ডাব। তার রুমের দরজা বন্ধ হবার পর বাবাকে রেচেল বলল, আমার কিছু ভালো ঠেকছে না বাবা। আমি খুব ভালোভাবে জানি যে মা আসলে ভবিষ্যৎ দেখতে পায়। আজে বাজে কথা বলো না, এসব তার
স্কটিশ কুসংস্কার, আর কিছু নয়। আমাদের 25 বছরের বিবাহিত জীবনে এমন রূপকথা অনেক শুনেছি। তার চেয়েও বড় কথা হচ্ছে, এই বন্য পরিবেশে আমরা বছরের পর বছর ধরে আছি। অনেক কিছুই তো হয়ে যেতে পারত, কিন্তু কই, কিছুই তো হয়নি। সবসময় আমাদেরকে নিজের কৃপায় রক্ষা করেছেন, আশ্রয় দিয়েছেন স্বয়ং ঈশ্বর, বলল রেচেলের বাবা। সেটা অবশ্য ঠিক, কিন্তু বাবা, কখনো কখনো আমার নিজেরও মনে হয় কিছু জিনিস দেখতে পাই আমি। সেভাবে আমি জানি মা আমার সম্বন্ধে ঠিক কথাই বলেন। আসলে আমার বড় কোনো ক্ষতি কখনোই হবে না। আর কি কি অনুভব করো তুমি? রিচার্ড ডেরিয়ান নামের ছেলেটার কথা তোমার মনে আছে বাবা? প্রশ্নটা করতে করতে রেচেলের গালে একটু রঙের আভাস ফুটে উঠল। যে ছেলেটা তোমার সাথে দ্বীপে আশ্রয় নিয়েছিল, তার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বহু বছর হয় ওর কথা আমি ভাবিনি। ওকে নিয়ে কি হয়েছে? বলল মিস্টার ডাব। আমার মনে হয় ওকে আবার আমরা দেখব। স্মিত একটু হাসল ওর বাবা, বলল, তাই তোমার মনে হয়? ছেলেটা যদি বেঁচে থাকে আর আফ্রিকায় থাকে, দেখা তো হতেই পারে, কিন্তু সেটা কি আদৌ ভালো হবে? দেখো রেচেল, এসব ভবিষ্যৎ দেখা জাতীয় ব্যাপার স্যাপার ছাড়াও আমাদের জীবনে বহু যন্ত্রণা আছে, আর কালোদের ভেতর থেকে উঠে আসা এসব রাবিশ গ্রহণযোগ্যও নয়। আমার এখন মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আমাদের বোধহয় ফিরে যেতেই হবে। তবে এতে আমার মনটা ভেঙে খান খান হয়ে যাবে, কারণ আমার এতদিনের পরিশ্রমের ফসল মাত্র ফলতে শুরু করেছে। রেচেল বলল, বাবা, আগেও আমি বলেছি আমি আফ্রিকা ছেড়ে যেতে চাই না। তবে মায়ের এই শরীর স্বাস্থ্য বিবেচনা করা উচিত। দিন দিন ভেঙে পড়ছে তার শরীর। অধৈর্য কণ্ঠে মিস্টার ডাব বলল, ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে আমি চিন্তা করব। তোমার মায়ের সাথেও কথা বলবো। আশা করি ঈশ্বর আমাদের পথের দিশা দেবেন। আমাদের সবাইকে কখনো না কখনো মরতেই হবে। আমি প্রার্থনা করি আমার প্রিয় কাজ ধর্মপ্রচারে থাকাকালীন যেন আমার মরণ আসে। ঈশ্বর বলেছেন, আগামীকাল নিয়ে চিন্তা করো না। আজকে শয়তান তোমার উপর যত পাপ চাপিয়ে দিয়েছে সেগুলো থেকে আগে মুক্তি প্রার্থনা করো। আর এটাই আমার পথ চলার মূল শক্তি। ঈশ্বরের এ বাণী মেনে চলতেই পছন্দ করি আমি। কথা বাড়িয়ে লাভ নেই বুঝে বাবাকে শুভরাত্রি জানালো রেচেল। তারপর নুইকে নিয়ে চিন্তা করতে করতে বিছানায় চলে গেল। ভাবল মেয়েটা বোধ হয় জুলুদের দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে গ্রামের তার কোনো বান্ধবীর কাছে লুকিয়ে আছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল রেচেল। সকালে উঠে নুইকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবাক কাণ্ড, গ্রামের কেউ কোথাও দেখেনি ওকে। আনমনে চিন্তা করতে করতে ফিরে আসছিল ও। তখন হঠাৎ এক নিঃসঙ্গ জুলুর দেখা পেল। একটা কেরি, মুগুর সদৃশ্য হাতিয়ার ছাড়া লোকটার হাতে আর কোনো অস্ত্র নেই। রেচেলকে দেখেই এক হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে পড়ল সে। তারপর হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে এলো। বিশেষ গুরুত্বপূর্ণ কাউকে সম্মান জানানোর প্রচলিত জুলুদের রীতি এটা। লোকটাকে রেচেলের চেনা চেনা লাগলো। মনে হলো গত রাতে একে দেখেছে, কিন্তু সেটা ছিল রাতের আধো আলো আধো আঁধারে, তাই নিশ্চিত হতে পারছে না ও। তখনই সকল সন্দেহের অবসান ঘটিয়ে ওকে বায়াতে দিল লোকটা। কি হয়েছে? জিজ্ঞেস করল রেচেল। আমি টাম্বুসা ইনকুসাজানা, রাজার ইন্দুনা। গত রাতে আমাকে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। এখানে আপনার সাথে নুই নামে একটা মেয়ে থাকতো, ইনকুসাজানা। জাদুকর ও ওজা সিয়াপির মেয়ে সে। রাজার হুকুমে তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ও মরত, কিন্তু আমি জেনেছি যে সৈন্য ওকে ধাওয়া করেছিল, স্বর্গ থেকে বজ্রপাত ডেকে এনে তাকে পুড়িয়ে মেরে ফেলেছেন আপনি, এবং সেই অধিকার আপনার আছে। তারপর আপনার স্বর্গীয় অধিকার বলে সেই মেয়েটিকে আপনার দাসী করে নিজের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। হুম, বলে যাও। আমি জানি ইনকুসাজানা, মেয়েটাকে আপনি খুব ভালোবাসেন। সেই জন্যই গতকাল আপনার সাথে কথা বলার আগে মেয়েটাকে ধরে আমরা লুকিয়ে রেখেছি। আমাদের উপর নির্দেশ ছিল যে আপনি আমাদের সাথে গেলে আমরা যেন ওকে ছেড়ে দেই, কিন্তু আপনি না গেলে ওকে রাজার কাছে নিয়ে যাওয়ার হুকুম ছিল আমাদের উপর। খুব খারাপ কাজ করেছ টাম্বুসা। আর কি বলার আছে তোমার?
রাজা বলে পাঠিয়েছে, এই মুহূর্তে আপনি আমার সাথে গেলে ওকে ছেড়ে দেবে রাজা, কিন্তু না গেলে এক্ষুনি মৃত্যু ঘটবে ওর। তোমার কথা যে সত্য তা কিভাবে বুঝবো টাম্বুসা? লোকটা 20 গজের মতো পিছিয়ে গেল, তারপর চিৎকার করে ডাকল, বেরো সবাই। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো 13-14 বছরের একটা মেয়ে। রেচেল জানে প্রায় এই মেয়েটাকে নিয়ে বের হয় নুই। মেয়েটা নুইর ঝুড়ি বহন করে। ইন্দুনা বলল, কিভাবে তোরা ধরা পড়েছিস আর নুই তোদেরকে কি বার্তা দিয়েছে বল? জুলো রীতি অনুসারে ঘটনার কোনো সূক্ষ্ম বিবরণ না এড়িয়ে মেয়েটা বলে গেল কিভাবে ফুল তুলতে গিয়ে জুলোদের হাতে ধরা পড়েছে ওরা। রাতে ওদের লুকিয়ে রাখা হয়েছিল এখান থেকে 4 মাইল দূরের একটা ঝোপের ভেতর। রাতে রাজার দূতেরা রামা থেকে ফিরে গেলে পরে এই মেয়েটাকে নিয়ে রওনা হয়েছে টাম্বুসা। তবে মেয়েটার হাতে একটা বার্তা দিয়েছে নুই, সেটা হচ্ছে, ইনকু সাজানা, জুলোরা আমাকে ধরে রাজার কাছে নিয়ে যাচ্ছে। রাজা ঘোষণা দিয়েছে, ইনকু সাজানা এই মুহূর্তে জুলুল্যান্ডে গেলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আর না গেলে আমাকে মেরে ফেলা হবে। লেডি, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আপনি আসবেন না। আমি বিশ্বাস করি জুলুল্যান্ডে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু তবু বলছি, জুলুল্যান্ডে না এলেই আপনার জন্য মঙ্গল। তারপর মেয়েটা বলল, ওকে টাম্বুসার অধীনে রেখে বাকিরা জুলুল্যান্ডে চলে গেছে, আর টাম্বুসা ওকে এখানে এনে লুকিয়ে রেখেছে রেচেলের সাথে দেখা করার জন্য। রেচেলের মনে কোনো সন্দেহ নেই যে মেয়েটার কথা সত্য, তবে প্রশ্ন হচ্ছে করণীয় কি? জুলো লোকটিকে ওর সাথে রামায় যেতে বলল রেচেল। গিয়ে দেখল খোলা বারান্দায় বসে কফি খাচ্ছে ওর বাবা আর মা। রেচেলের সাথে জুলো লোকটিকে দেখেই উদ্বিগ্ন হয়ে উঠল তারা। মিস্টার ডাব প্রশ্ন করল, কি ব্যাপার, কি হয়েছে? রেচেল লোকটিকে আবার তার গল্প শোনাতে বলল। লোকটি শোনালো, তবে ওর বাবা মাকে গুনাই ধরল না জুলো। রেচেলের দিকে ফিরে বলল যা বলার। মেয়েটিও তার গল্প শোনালো। গল্প শেষ হতে লোকটিকে যাত্রার প্রস্তুতি নিতে বলল রেচেল। টাম্বুসা তখন বলল, আমি একটু দূরে সরে আপনার অপেক্ষায় থাকলাম ইনকু সাজানা। আপনার দাসীকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি রওনা হতে হবে, কারণ সূর্যাস্তের মধ্যে টেগোলা নদীর ওপারে আপনাকে দেখা না গেলে রাজার কাছে সংবাদ চলে যাবে, সাথে সাথে মারা পড়ব নই। আরেকটা ব্যাপার, কেবলমাত্র আমি ছাড়া আর কোনো সাদা বা কালো মানুষ যদি আপনার সাথে যায় তাহলে তাকেও হত্যা করা হবে। জুলো লোকটা ও বাকিরা চলে যেতেই বাবাকে প্রশ্ন করল রেচেল, কি করা যায়? অনিশ্চয়তার ভঙ্গিতে মাথা দোলাতে লাগল রেচেলের মা। ততক্ষণে জুলোদের অসভ্যতা, কুসংস্কার ইত্যাদি নিয়ে 1000টা কথা বলে ফেলেছে মিস্টার ডাব। শেষে বলল যে ওই পাগলের দেশে রেচেলের যাওয়ার কোনো মতেই উচিত হবে না। রেচেল বলল, কিন্তু বাবা, তার অর্থ হবে নুইয়ের মৃত্যুর পরোয়ানা স্বাক্ষর করা। আমার জায়গায় তুমি হলে যেতে না বাবা? অবশ্যই যেতাম। আসলে আমি বলছি, তোমার জায়গায় আমি নিজেই যেতে চাই। দিনগান বিচক্ষণ লোক, সে নিশ্চয় আমার কথা শুনবে, বলল মিস্টার ডাব। শুনবে না, স্রেফ তোমাকে জবাই করে ফেলবে। শুনোনি জলো লোকটি কি বলে গেল? বলেছে, আমার সাথে সাদা বা কালো যেই থাকুক তাকে খুন করা হবে। সুতরাং তোমার যাওয়ার কোনো উপায় নেই বাবা। মিসেস ডাব তখন বলল, রেচেল ঠিকই বলেছে, তোমার যাওয়ার উপায় নেই, গেলে আর ফিরে আসতে পারবে না। তাছাড়া এখানে আমাকে একা রেখে যাওয়ার কথা ভাবছো কি করে? তাহলে বেচারি নুইকে ওর ভাগ্যের উপর ছেড়ে দেয়া ছাড়া আর কিছু করার নেই, বলল মিস্টার ডাব। কিন্তু তা কি করে হয় বাবা? মেয়েটাকে বাঁচানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমি যদি ওকে মরতে দেই, সারা জীবন নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? কিন্তু রেচেল, জুলোরা যদি তোমাকেই মেরে ফেলে? না, তা ওরা করবে না। মাও জানে সে কথা, আমিও জানি মানি। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে ওদের মোটা মাথার ভেতর ইনকু সাজানার আইডিয়া ঢুকেছে। আমি যদি এখন না যাই তাহলে দেখা যাবে সৈন্য পাঠাবে রাজা, তোমাদের সবাইকে মেরে হলেও আমাকে তুলে নিয়ে যাবে। নুইকে তুলে নেওয়া তারই প্রথম পদক্ষেপ। এখন আমার মতো দুটো করণীয় আছে। এক, আমি জুলুল্যান্ডে যেতে পারি, তারপর নুইকে উদ্ধার করে ওখানে আমার চরিত্রে যতটা সম্ভব ভালো অভিনয় করে বের হয়ে আসতে পারি। 2, তল্লিতল্লা গুটিয়ে কাল সকালেই এই এলাকা ছেড়ে আমরা চলে যেতে পারি। সেক্ষেত্রে নুই তো মরবেই,
আমিও বিবেকের কাছে আর মুখ দেখাতে পারব না। সঙ্গীন অবস্থার কথা ভেবে যুক্তির খোলস ছেড়ে বের হতে শুরু করল মিস্টার ডাব। বলল, ঠিকই বলেছ, ঈশ্বর আমাদেরকে এখানে রক্ষা করতে পারলে জুলুল্যান্ডেও তোমাকে রক্ষা করতে পারবেন। অবশ্যই বাবা, কিন্তু আমি জুলুল্যান্ডে ঢুকলে আমি চাই মা আর তুমি ডারবানে চলে যাবে এবং আমি ফিরে না আসা পর্যন্ত ওখানেই থাকবে। কেন? এটা তো যুক্তিহীন, অর্থহীন দাবি, বলল মিস্টার ডাব। না বাবা, যুক্তিহীন না। এখানে তোমরা মোটেও নিরাপদ নও। জুলোরা বিশ্বাস করে আমি কোনোভাবে তোমার সাথে বন্ধনে আবদ্ধ। স্বর্গ আর মেঘ নিয়ে ওদের কথোপকথন কথা নিশ্চয়ই তোমার মনে আছে। হয়তো কিছুই হবে না, কিন্তু তারপরও কিছুদিন ডারবানে থাকলে তো আর কোনো ক্ষতি বৃদ্ধি নেই। কিন্তু ওসব শোনার বান্দা মিস্টার ডাব নন। ওখান থেকে না যাওয়ার পক্ষে একের পর এক যুক্তি দিতে লাগলেন তিনি। শেষে রফা হলো এভাবে যে জুলুল্যান্ডে যাবে রেচেল। আশা করা যায় দিন 8 মধ্যে ফিরতে পারবে ও। ততদিন এখানেই থাকবে মিস্টার ডাব ও তার পরিবার। রেচেল ফিরে এলে পরে ওর অভিজ্ঞতার আলোকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওরা থাকবে না চলে যাবে। এই সিদ্ধান্তে সবাই খুশি। সিদ্ধান্ত হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল রেচেল। একটা ব্যাগে নিল কয়েকটা পোশাক, কিছু কফি, চিনি, কিছু ঔষধ এবং ব্যক্তিগত কিছু টুকিটাকি জিনিস। আর সিদ্ধান্ত নিল রাজার পাঠানো ষাঁড়ের পিঠে ও চড়বে না, তবে নেবে অতিরিক্ত হিসেবে। চড়বে ওর পুরনো এবং নির্ভরশীল ঘোড়াটার পিঠে। প্রস্তুত হয়ে জুলো ইন্দানা টাম্বুসাকে ডাকল রেচেল। ষাঁড়টাকে দেখিয়ে বলল, চলো পথ দেখাও, রাজা ডিনকানের সাথে দেখা করে আমার দাসীকে আনতে যাব আমি। সাথে সাথে রেচেলের প্রশংসা কীর্তন শুরু করল সে। জুলোরা এই অতি প্রশংসা করাকে বলে বঙ্গা। তবে রেচেল ওকে থামিয়ে দিয়ে বলল পথ দেখাতে। রেচেলের বাবা ওকে টেগুলার পার পর্যন্ত এগিয়ে দেবে, তাই সে গেল ঘোড়ার স্যাডেল পরাতে। বিদায় নিতে মায়ের কাছে এলো রেচেল। সিটিং রুমের খোলা জানালার পাশে বসে আছে সে। উদাস মনে তাকিয়ে আছে সাগরের দিকে। রেচেল গিয়ে বলল, মা আমি তৈরি, তুমি কোনো দুশ্চিন্তা করো না। দেখো, 1 সপ্তাহের মধ্যে নুইকে নিয়ে ফিরে আসবো আমি। হ্যাঁ, আমারও মনে হয় নুইকে নিয়েই ফিরবে তুমি, কিন্তু কিন্তু কি মা? জানি না, তোমাকে দেখতে পাবো না ভাবতেই পারছি না আমি। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। জন্মানোর পর থেকে আজ পর্যন্ত কখনোই তোমাকে কাজ ছাড়া করিনি। রেচেলের মুখেও দুঃখের ছাপ ফুটল। বলল, মা, নুইকে আমি ভালোবাসি বটে, কিন্তু তোমার চেয়ে বেশি না। তুমি বললে সব বাদ দিয়ে দেব, যাব না কোথাও। নুইও ব্যাপারটা বুঝবে। নুইর দুর্ভাগ্যের কথা ভেবে রেচেলের চোখে পানি চলে এলো। না রেচেল, শুধু নুই নয়, তোমার নিজের ভালোর জন্য তোমার যাওয়া দরকার। যদি তোমার বাবা তোমার কথা মানত তাহলে সব কিছু অন্যরকম হতো, কিন্তু তা হবার নয়। সুতরাং যাও, ভালো কিছুর প্রত্যাশায় বুক বেঁধে সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিয়ে তোমার ফেরার অপেক্ষায় থাকব, বলল রেচেলের মা। তুমি যা বলো মা। নাও, আমাকে একটা চুমু দাও। ওই যে তোমার বাবা ডাকছে, যাও, রওনা হয়ে যাও। আর মনে রেখো, আমাদের যদি আর দেখা নাও হয়, আমি জানি আমাকে তুমি ভুলবে না। যাক, বাদ দাও ওসব। আমার দুঃস্বপ্ন শুনিয়ে তোমার মন খারাপ করব না। বিদায় মা আমার, বিদায়। সুখী হও, চিরকাল সুখী থাকো, বলে মেয়েকে বিদায় দিল মিসেস ডাব। কিছু বলতে গেলে কেঁদে ফেলবে, তাই নীরবে মাকে চুমু খেয়ে চলে এলো রেচেল। বাবার সাথে এগিয়ে চলল টেগোলার দিকে। ওদের আগে আগে সাদা ষাঁড়ের লাগাম ধরে এগিয়ে চলল টাম্বুসা। টাম্বুসা তখন একবার পিছনে ফিরে বলল, ইনকু সাজানা, রাজার হুকুম, কেউ আপনার সাথে জুলুল্যান্ডে যাবে না। মনে আছে, বাবা আমার সাথে টেগুলার তীর পর্যন্ত যাবে, বলল রেচেল। রেচেল আবিষ্কার করল ওকে চলে যেতে দিয়ে ওর মায়ের মন খুব খারাপ ছিল, কিন্তু বাবার মন মোটেও খারাপ নয়, উল্টো উৎফুল্ল হয়ে আছে সে। বেমালুম ভুলে বসে গেছে যে এই যাত্রায় রেচেলের কোনো বিপদ ঘটতে পারে।
নদীর তীরে পৌঁছাতে ওরা দেখল অপর পারে ওদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেশ কিছু কাফরি। রেচেলদের দেখে ছুটে কয়েকজন লোক পানিতে নেমে পড়ল। নেমে হাতের চ্যাপটা লাঠি দিয়ে পানিতে চটাস চটাস বাড়ি মারতে থাকল তারা। উদ্দেশ্য আশেপাশে কোনো কুমির থাকলে ওগুলোকে ভয় দেখিয়ে তাড়ানো। ওদিকে বিদায়ের সময় হতে আসতেই আপ্লুত হয়ে গেল মিস্টার ডাব। টাম্বুসাকে বলল, মেয়ের সাথে সেও ডিনগানের কাছে যেতে চায়। বিষণ্ণ কণ্ঠে ইন্দোনা বলল, প্রার্থনাকারী ওই যে বর্ষাধারীদের দেখছেন, নদীর ওপারে পা রাখলেই খুন হয়ে যাবেন, ওরা মেরে ফেলবে আপনাকে। বলতে বলতেই আরও এক রেজিমেন্ট সৈন্যদের দেখা মিলল। ছন্দবদ্ধভাবে এগিয়ে আসছে ওরা। সবার হাতে বিরাট সাদা ঢাল আর মাথায় সাদা রং করা পাম পাতা। ইনকু সাজানার সম্মানে এই সাজ নিয়েছে ওরা। টাম্বুসা বলল, দেখেছেন ওদের? এত লোকের মধ্যে কার ক্ষমতা আছে ইনকু সাজানার গায়ে একটা ফুলের টোকা দিতে পারে? কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে ওরা এপারে চলে আসবে, বর্ষা বসিয়ে দেবে আপনার বুকে। আমি ওদের রুখতে পারবো না। তর্ক অর্থহীন বুঝে ঘোড়া থেকে নেমে মেয়েকে একবার জড়িয়ে ধরে বিদায় জানালো মিস্টার ডাব। তাড়াহুড়া করার খুশি হলো রেচেল, কারণ ও জানে দেরি করলে চোখের পানি ধরে রাখতে পারবে না। আর জুলুরা চোখের পানি ফেলাকে দুর্বলতা ভাবে। ওদের সামনে নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করতে চায় না রেচেল। ওরা পানিতে নামতেই পেছনে হাঁটু গেড়ে বসে প্রার্থনায় রত হলো মিস্টার ডাব। সন্দেহযুক্ত কণ্ঠে টাম্বুসা প্রশ্ন করল, সে কি আমাদের জাদু করছে? না, আমাদের মঙ্গলের জন্য স্বর্গের কাছে প্রার্থনা করছে সে, জবাব দিল রেচেল। নদী পেটাতে থাকা 2 সারি কাফরি লোকের মধ্য দিয়ে টেগুলা পার হলো রেচেল। অপর পারে ওকে স্বাগত জানালো 2000-এর মতো সুসজ্জিত জুলো সৈন্য। রেচেলের মনে প্রশ্ন জাগল, এত দ্রুত ওরা এলো কোথা থেকে? উত্তরটা সহজেই অনমীয়। তৈরি হয়ে এসেছিল জুলোরা। যেতে রাজি না হলে জোর করে রেচেলকে তুলে নিয়ে যেত। তখন নিঃসন্দেহে ছারখার হয়ে যেত রামা, এর বাসিন্দারা আর রামার ঘিরে বসবাস করা কাফরিদের সবাই। বলা চলে স্বেচ্ছায় এসে অজান্তে হলেও দূরদর্শী একটা কাজ করেছে রেচেল। সোজা হয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঘোড়ার পিঠে বসেছে রেচেল। পরনে সাদা পোশাক আর পিঠের উপর ঝুলছে ঝকঝকে সোনালি চুল। দ্বিধাহীন চিত্তে রেচেলকে এগিয়ে আসতে দেখে ছুটে এলো রেজিমেন্টের ক্যাপ্টেন। চিৎকার করে বলতে থাকলো, ও নুম কুবুল ওয়ানার আত্মার ধারক, স্বর্গের কুমারী, মহান হাতি উপাধিধারী আমা জুলোদের রাজা ডিনকানের তরফ থেকে জুলোল্যান্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওর দিকে সেভাবে নজর দিল না রেচেল, তবে মনে মনে ভাবতে থাকল, নুম কুবুল ওয়ানা কে বা কি। পরে অবশ্য আবিষ্কার করেছে এটা ইনকো সাজানাই জুলার আরেক নাম। জুলো বিশ্বাস মতে এই শ্বেতাঙ্গ আত্মাই জুলোদের ভাগ্যের নির্ধারক, আর জুলোরা ভেবে নিয়েছে সেই আত্মার পার্থিব রূপেই হচ্ছে রেচেল। নদীর পানি ছেড়ে শুকনো মাটিতে পা ফেলল রেচেল। সাথে সাথেই ঢালের গায়ে বর্ষার হাতল দিয়ে ছন্দবদ্ধভাবে আঘাত করে ওকে স্বাগত জানালো পুরো 2 রেজিমেন্টের সৈন্য। প্রথমে ওরা খুব নরমভাবে ঢালের গায়ে আঘাত করতে থাকল। মনে হলো যেন সাগরের মৃদু ঢেউয়ের মর্মরধ্বনি। উত্তরোত্তর বাড়তে থাকলো আওয়াজ, মৃদু কল্লোল রূপ নিল উন্মুক্ত তরঙ্গে। শেষে ঢাল পেটানোর আওয়াজে পরিণত হল বজ্রগম্ভীর গর্জনে। পাহাড়ে পাহাড়ে ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে এলো সেই আওয়াজ। 2000 ঢালের গায়ে বর্ষার হাতলে আঘাতে কি রব তৈরি হয় তার ব্যাপকতা স্রেফ লিখে বোঝানো সম্ভব নয়। তারপর হঠাৎই থেমে গেল ঢাল পেটানো। মুহূর্তে নেমে এলো পিনপতন নীরবতা। তারপর কোনো একটা সংকেত পেয়ে 2000 সৈন্যের প্রত্যেকে একসাথে সূর্যের আলো প্রতিফলিত করল তাদের বর্ষার ফলায়। সেটাও এক দেখার মতো দৃশ্য। তারপর একসাথে সবগুলো বর্ষা তুলে ধরা হলো আকাশের দিকে। একযোগে 2 রেজিমেন্ট সৈন্য হাঁক দিয়ে বলল, বায়াতে। ইনকু সাজানা জুলাকে রাজকীয় সেলুট দিল সৈন্যরা। পুরো ব্যাপারটা সম্পন্ন হলো খুব সুশৃঙ্খলভাবেই। রেচেলের মনে কোনো সন্দেহ রইল না যে জুলুদের কাছে সত্যিই ও স্বর্গের আত্মা, মোটেও কোনো সাধারণ শ্বেতাঙ্গ নারী নয়। এদিকে জুলুদের এই বজ্র গম্ভীর গর্জনে স্বাগত জানানো দেখে ভীষণ ঘাবড়ে গেছে রেচেলের ঘোড়াটা। আতঙ্কিত হয়ে উঠেছে ওটা। লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেছে পেছনের 2 পায়ের উপর। ঘোড়াটাকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে রেচেল।
তবে বেশ ভালো ঘোড়া সাওয়ার ও, তাই খানিক সমস্যা হলেও সামনে নিল। ঘোড়াটা লাফিয়ে ওঠা সামলাতে না পারলে ইনকো সাজানা হিসাবে ওর সম্মান নির্ঘাত কমে যেত। ঈশ্বরকে ধন্যবাদ যে পড়ে যায়নি রেচেল। জুলুদের বেশিরভাগই তখন পর্যন্ত ঘোড়া দেখেনি, ফলে ভয় পেয়ে ওটা লাফিয়ে ওঠা ওদের কাছে আতঙ্ক জাগিয়ে নিয়ে একটা ব্যাপার ছিল। ওরা ধরে নিল জাদুকরী প্রাণী যদি নাও হয়, নিঃসন্দেহে ভীষণ বিপজ্জনক প্রাণী এই ঘোড়া। ঘোড়াটা লাফিয়ে ঝাঁপিয়ে ডানে ঘুরে বামে হেলে 4 পা ছুড়ল। জুলুদের কাছে সেটা হয়ে দাঁড়ালো রীতিমতো ভীতিকর এক ব্যাপার। আঁতকে উঠল ওরা। একই সাথে অবাক হয়ে ভাবল, এই তুল কালামের মধ্যেও কি সুন্দরভাবে জানোয়ারটাকে সামলে নিয়ে সেটার পিঠে বসে আছে মহান ইনকো সাজানা। কোনো সন্দেহ নেই যে লেডি আসলেই আলাদা, আসলে জুলুদের আত্মার ধারক সে। অর্থাৎ বিপজ্জনক ব্যাপারটা রেচেলের জন্য শাপে বর হয়ে উঠল। ঘোড়াটাকে শান্ত করে জুলুদের অবাক দৃষ্টিতে সামনে দিয়ে এগিয়ে চলল রেচেল। স্বাগত জানানোর শেষে ঠিক ব্রোঞ্জের মূর্তির মতো অবাক নিশ্চুপ দাঁড়িয়ে রইল ওরা। রেজিমেন্ট দুটোকে রেচেল পার হয়ে যেতেই 50 জন গার্ড নিয়ে ওরা সামনে চলে গেল সৈন্যদের দলনেতা। আর সাদা শাড়ির লাগাম হাতে একজন গার্ডের সাথে ওর পেছনে এসে দাঁড়ালো টাম্বুসা। বাকি সমস্ত সেনাদল রইল ওদের পেছনে। এভাবেই জুলুল্যান্ডে পা দিল রেচেল। মনে মনে ও ভাবল, না জানি কিভাবে শেষ হয় এই অদ্ভুত যাত্রা। আরও ভাবল, ও ফিরে না আসা পর্যন্ত ওর বাবা মায়ের কপালে কি আছে কে জানে। 2 ঘন্টা এক নাগারে চলল ওরা। এরপর ওদের গতি রুদ্ধ করল একটা দুর্ঘটনা। জুলুদের কাছে প্রকৃত অর্থে ওই অবস্থান ও মর্যাদা কি সেটা তখন অনুধাবন করল রেচেল। ঘটনাটা এমন, রেচেল বসা ঘোড়ার পিঠে এক ঝোপের পেছন থেকে হঠাৎ উদয় হলো ছোট্ট এক পাল গরু। পাল ছোট হলেও গরুগুলো আকারে বেশ বড়সড়। ওদিকে এতগুলো সৈন্য একসাথে দেখে ঘাবড়ে গেল গরুগুলো। তার উপর একটা আজব 4 পেয়ে জানোয়ারের পিঠে আজব গাত্রবর্ণের একজন মানুষ দেখে ওগুলো আরও ইতস্তত শুরু করল। এবং গরুর যার স্বভাব, পালের নেতা বিরাটাকার মর্দা ষাঁড়টা মাথা নিচু করে তেড়ে এলো রেচেলের ঘোড়ার দিকে। শিং দাবিয়ে আপদটাকে একেবারে শেষ করে দিতে চায় ষাঁড়টা। কিন্তু শেষ মুহূর্তের আগে ব্যাপারটা আঁচ করে ফেলেছে রেচেল। রাশ টেনে ঘোড়ার মুখ ঘুরিয়ে ওটাকে বাঁচিয়ে দিল ও। ওদিকে ওরা যেখান দিয়ে হাঁটছিল তার পাশেই ছিল অগভীর কিন্তু খাড়া একটা নালা। আগেই বলেছি, এই ধরনের জায়গাটাকে নেটিভদের ভাষায় বলে ডোঙ্গা। তোর স্বভাব অনুযায়ী চোখ বন্ধ করে ছুটে আসা ষাঁড়টা পড়ে গেল ওই ডোঙ্গায়। মাথা নিচে দিয়ে পড়ার ফলে শিং গেঁথে গেছে পাথুরে মাটিতে। একই সাথে বিশাল শরীরটার ভার সইতে না পেরে ঘাড় মটকে গেছে ওটার। ফল তাৎক্ষণিক মৃত্যু। জুলুদের ভিতর থেকে আশ্চর্য হয়ে যাওয়া একটা রব উঠল। ওহো! অবশ্য ওদের আশ্চর্য হওয়াই স্বাভাবিক, কারণ জুলুদের দৃষ্টিতে বেয়াদব গরুটা নিজ থেকে তেড়ে এসেছে স্বয়ং দেবীর আত্মার দিকে। ফলে ওটাকে বেয়াদবির শাস্তি তো পেতেই হবে। শাস্তি হিসেবে বোকা ষাঁড়টাকে মৃত্যুর উপহার দিয়েছে ইনকো সাজানা। এক ক্যাপ্টেন তখন হাত নেড়ে সৈন্যদের কিছু একটা ইশারা করল। সাথে সাথে ছড়িয়ে পড়ল সৈন্যরা। কয়েক মুহূর্তের মধ্যে গায়ে শতাধিক বর্ষার আঘাত নিয়ে লুটিয়ে পড়ল প্রতিটা গরু। রেচেল ওদের থামাতে বলার আগেই ঘটে গেল এত কিছু। গরুগুলোকে টেনে পথ থেকে সরিয়ে ফেলা হলো। পথের উপর মাটি ফেলে মুছে ফেলা হলো রক্তের দাগ। এই কাজ শেষ হতে না হতেই কয়েকজন জুলু ধরে নিয়ে এলো একজন পেটমোটা পুরুষ আর কুৎসিত দর্শন এক বুড়ি মহিলাকে। মহিলাটির চুলের সাথে ঝুলছে মাছের ব্লাডার আর গায়ে জড়ানো সাপের চামড়া। ভুল দেখেই রেচেল বুঝল মহিলাটা কোনো ওঝা বা জাদুকর। রাগে কাঁপছে মহিলা, রীতিমতো হুঙ্কার ছেড়ে বলল, আমার গরু মারার সাহস কে করেছে? তুমি মেরেছ মেয়ে, লোকে যাকে বলে নুমকুবুলওয়ানা। শান্ত স্বরে রেচেল বলল, স্বর্গের হুকুম, বড় ষাঁড়টার মৃত্যু হয়েছে, বাকিগুলোর ব্যাপারে রাজার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতে পারো। ডুঙ্গার দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখল ষাঁড়টাকে। মুহূর্তের জন্য ভয়ের ছাপ ফুটল ওর চেহারায়, কিন্তু পর মুহূর্তেই রাগে ফেটে পড়ল সে। কারণ জাদু চর্চার কারণে লোকে তাকেই ভয় করে। লোকের ভয় ভেঙে গেলে বিপদ। তাই ঝাঁঝালো কণ্ঠে সে বলল, জুলুল্যান্ডে পা দিয়ে মৃত্যুদূত ডেকে নিয়ে এসেছে ইনকো সাজানা, এটাই তার প্রমাণ। ষাঁড়টাকে দেখিয়ে বলল সে, অবশ্য এমনটাই চিরকাল হয়ে এসেছে, এবারও তাই হবে।
আজীবন জেনে এসেছি জুলা, রক্তে রঞ্জিত তোমার পথ। আজ নিজ চোখে দেখলাম, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। গিয়ে দেখো আমি ভুল বলছি কিনা ঠিক বলছি। বলে রেচেলের ঘোড়াটা লাগাম ধরল সে, উদ্দেশ্য ওটার মুখ ঘুরিয়ে দেবে। কিন্তু ঘোড়াটাকে সামলাতে গিয়ে রেচেলকে ওর হাতের গন্ডারের শিঙ্গের দণ্ডটা তুলতে হলো ওই মহিলাটার দিকে। জুলুল্যান্ডের এই ইশারার একটাই অর্থ, তাৎক্ষণিক, বিনা বিচারে করুণাহীন মৃত্যু। এই ইশারা করার অধিকার রাজা ছাড়া আর কারুরই নেই, এবং খোদ রাজাই এই অধিকার অর্পণ করেছে ইনকুসাজানের উপর। সুতরাং হুকুম পাওয়ার পর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না সৈন্যরা। বর্ষা গেঁথে দিল বুড়ির বুকে। মাটিতে লুটিয়ে পড়ল জাদুকরি প্রাণহীন দেহ। এবারও রেচেল বাধা দেওয়ার বা কিছু বলার আগেই যা ঘটার ঘটে গেল। সৈন্যরা জিজ্ঞেস করল, বাকিদের কি করব? জাদুকরির কাছে পাঠিয়ে দেব? ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল রেচেল। সামলে নিয়ে কোনো রকমে বলল, ওদের জীবন দিলাম। ঘোষণাকারীরা ঘোষণা করল, জীবন? শয়তানি কাজ করা জাদুকরি শিশুদের জন্য জীবন। বাঁচবে ওরা। এরপর রওনা হয়ে গেল ওরা। স্তুতিকারীরা রেচেলের গুণগান করে গান ধরল। গান গাইতে গাইতে চলতে থাকল ওরা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য গোস্ট কিংস এর 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।